সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর পঞ্চম অধ্যায় আলোচ্য পরিচালন ও সংঘর্ষ বৃষ্টিপাত। আজকে আমার তৃতীয় ক্লাস এই পর্বে। জলবায়ুর উপাদান ও নিয়ামক এই চ্যাপ্টার। এটা আমার ছবি এবং নাম দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। এখানে একটা চিত্র দেওয়া আছে বা একটা উদ্দীপক দেওয়া আছে। যে উদ্দীপকে বলা আছে যে বৃষ্টিপাত, আসলে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, দুইটা বৃষ্টিপাতের নাম এখানে দেওয়া আছে। সরাসরি না দিয়ে যেটা বলা হয়েছে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে সংঘটিত হয়। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাতটা সংঘটিত হয় তার নাম হচ্ছে পরিসরণ বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইন। আর আরেকটা বলা আছে 2 নম্বরে, যে শীতল ও উষ্ণ বায়ুর মুখোমুখি অবস্থানের ফলে সংঘটিত হয়। এটা হচ্ছে শীতল বায়ু এবং আহ উষ্ণ বায়ু যদি মুখোমুখি অবস্থান করে বা বিপরীত দিক থেকে আসতে থাকে, তখন যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত, যার ইংরেজিতে ফ্রন্টাল রেইন বলে। তাহলে আমরা এখানে বুঝলাম এটা নিরক্ষীয় জলবায়ু, এটা হচ্ছে আহ সংঘর্ষ বৃষ্টিপাত। এই দুইটা বৃষ্টিপাত সম্পর্কে আমরা আলোচনা করতে হবে। এখানে প্রথম প্রশ্ন আছে, বৃষ্টিপাত কাকে বলে? এই সংজ্ঞাটা অনেকবারই দেওয়া হয়েছে হয়তো। বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝায়? উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বৃষ্টিপাতের বর্ণনা দাও। 2 নম্বর বৃষ্টিপাত মানে সংঘর্ষ বৃষ্টিপাতের বর্ণনা দিতে বলছে। উদ্দীপকে উল্লেখিত 1 নম্বর বৃষ্টিপাত সংগঠনের প্রক্রিয়া বিশ্লেষণ করে। 1 নম্বর বৃষ্টিপাত মানে হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এখন আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নগুলো আলোচনায় আসি। প্রথমে যে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ক, বৃষ্টিপাত কাকে বলে? এটা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করে যায়। বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা আছে এবং নিজেও এই সংজ্ঞায়িতটা করা যায়। বৃষ্টিপাত হলো মেঘে ঘনীভূত জলীয় বাষ্প যখন মধ্যাকর্ষণে ফুটা আকারে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে বৃষ্টিপাত বলে। এর উপরে আর সহজ সংজ্ঞা হয় না। সবচেয়ে সহজ সংজ্ঞাটা হচ্ছে এটা, যে বৃষ্টিপাত হলো মেঘে ঘনীভূত জলীয় বাষ্প যখন মধ্যাকর্ষণ শক্তির টানে ফুটা আকারে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে বৃষ্টিপাত বলে। এটি এক ধরনের বারিপাত যার মধ্যে বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে, যেখানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়। আমরা জানি যে আসলে প্রিসিপিটেশন, রেইনফল দুইটা জিনিস। প্রিসিপিটেশন হচ্ছে এখানে এই যে বা বারিপাত হচ্ছে সেই বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত সবগুলোকে একত্রে বোঝানো হয়, আর রেইনফলটা ভিন্ন। যাই হোক, আমরা এখানে বৃষ্টিপাত বলতে কি বোঝায়, বৃষ্টিপাত কাকে বলে, তোমরা যদি এতটুকু লেখো তাও 1 নম্বর দিয়ে দিবে। যাই হোক, এর পরের প্রশ্নে আসি। এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, বৃষ্টিচ্ছায় অঞ্চল আহ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এখানে বৃষ্টিচ্ছায় অঞ্চল একটু বেশি লিখতে হবে। এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে হচ্ছে এইটাকে কি বলা হয়, এই যে একটা পর্বতের পাশে যে এক পাশে যে বৃষ্টিপাতটা হয় সেটা আমরা জানি শৈলক্ষের বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেইনফল। এই পর্বতের এই যে পাশে বৃষ্টিপাত হয় এটা কি বলা হয়, প্রতিবাদ ঢাল। এটাকে বলা হয় অনুবাদ ঢাল। ইংরেজিতে একটা উইন্ডওয়ার্ড সাইড, একটা হচ্ছে লিওয়ার্ড সাইড। প্রতিবাদ ঢাল আর একটা হচ্ছে অনুবাদ ঢাল। বৃষ্টি যুক্ত অঞ্চল, প্রিভেলিং জায়গাটা এখানে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা বৃষ্টিহীন অঞ্চল যাকে রেইন শ্যাডো বা সাধারণত বৃষ্টিচ্ছায় অঞ্চল এই অংশটাকে বোঝানো হয়। আসলে এখানে পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে মেঘ হয়ে যে বৃষ্টিপাতটা ঘটায় সেটা হচ্ছে শৈলক্ষের বৃষ্টিপাত। এই ঘটানোর পরে অবশিষ্ট যে বায়ুটা থাকে, বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ খুব কম থাকে এবং শুষ্ক থাকে। এই বায়ু পর্বতের অপর পাশে নেমে যায়। তখন এই বায়ুতে সাধারণত বৃষ্টিপাত হয় না।
এবং হলেও খুব কম পরিমাণ বৃষ্টিপাত হয়। এই জন্য এই অঞ্চলটাকে রেইন শ্যাডো বা বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। এটা মূলত ব্যাখ্যা। তারপরে এখানে যে কথাগুলো বইয়ের ভাষায় লেখা আছে সেটা আমরা একটু ব্যাখ্যা করি। বৃষ্টির ছায়া অঞ্চল হলো পর্বতের যে ঢালে বাতাস পৌঁছানোর পর তার আর্দ্রতা হারিয়ে ফেলে। যে ঢালে, এটা অনুপাত, মানে অনুপাত ঢালে, অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চল হলো পর্বতের অনুপাত ঢালে সাধারণত বাতাস পৌঁছানোর পর তার আর্দ্রতা হারিয়ে ফেলে, অর্থাৎ জলীয় বাষ্প থাকে না। সে ফলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম হয়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়। সাধারণত পর্বতের যে ঢাল বায়ুর বিপরীত দিকে থাকে তাকে অনুবাদ বা লিওয়ার্ড সাইড বলা হয়, এটা আমি বলেছি। সেই অঞ্চলে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয় যখন আর্দ্র বায়ু, এগুলো ব্যাখ্যা, পর্বত বা বালুমির প্রতিবাদ ঢালে বায়ুমুখ উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তখন সেই বায়ু পর্বতের অপর ঢালে পৌঁছানোর সময় শুষ্ক হয়ে যায় এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। তাহলে আসলে আমরা এখানে মূলত বৃষ্টিছায়া অঞ্চল আমরা এই পর্যন্ত বললাম। এরপরে আর একটু, এটা যদি আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিই কেন এটা বৃষ্টিছায়া অঞ্চল, কেন কিভাবে ঘটে, তাহলে এটা 1 নম্বর প্লাস 1 নম্বর, এটা তোমরা 2 নম্বর পেয়ে যাবে। আসলে প্রশ্ন আশ্রিততা দিতে পারলে তো আর প্রশ্নই ওঠে না, 2 নম্বর দিতেই হবে। যাই হোক, এইভাবে প্রশ্নগুলোর উত্তর এখানে একটু ভুল হয়েছে। এই যদি এই কাকে বলে এটা লিখে এই পরের অংশটা যদি একটু প্যারা করে লেখো তাহলে উত্তরটা আরো ভালো হয়। তো যাই হোক, এবার গ নম্বর প্রশ্নে যেটা আছে, গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বৃষ্টিপাতের বর্ণনা দাও। 2 নম্বর বৃষ্টিপাত মানে তো আমি বলেছি এটা সংঘর্ষ ফ্রন্টাল রেইনফল বা কলিশন রেইনফল যেটাকে বলা হয়। উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বৃষ্টিপাত হলো সংঘর্ষ বৃষ্টিপাত। এটি শীতল ও উষ্ণ বায়ুর মুখোমুখি অবস্থানের ফলে সংঘটিত হয়। এখন এই সংঘর্ষ বৃষ্টিপাতটা কি? সংঘর্ষ বৃষ্টিপাত আবহাওয়া বা জলবায়ু বিদ্যার এমন এক প্রকার বৃষ্টিপাতকে বোঝায় যেখানে শীতল ও উষ্ণ বায়ু একে অপরের সাথে মিলিত হয়। এই যে, এবং সেই সংশ্লিষ্ট ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটে। এদিক থেকে আমরা কোল্ড এয়ার আসছে, কোল্ড এয়ার মানে শীতল বায়ু, আর এদিক থেকে উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। এই উষ্ণ বায়ু সাধারণত শীতল বায়ু অপেক্ষা হালকা, বিধায় এই উষ্ণ বায়ু এবং শীতল বায়ুর যেখানে সংঘর্ষ হবে বা মুখোমুখি হবে, ফলে এই উষ্ণ বায়ুটা উপরে উঠে যায়। উপরে উঠে এলে এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ওয়ার্ম আয়ার যেটা আছে, এটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হবে, এখানে ঘনীভূত হয়ে এখানে মেঘ হবে এবং এই কোল্ড এয়ার ওয়ার্ম এয়ার অর্থাৎ উষ্ণ বায়ু শীতল বায়ুর যে মিলন স্থল বা সংঘর্ষ স্থল, এখানে বৃষ্টিপাত হবে। এই ধরনের যে বৃষ্টিপাত হয় তাকে সাধারণত সংঘর্ষ বৃষ্টিপাত বা কলিশন রেইন বা ফ্রন্টাল রেইন এইগুলো বলা হয়ে থাকে। এটা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাতও বলা হয়ে থাকে, কারণ এখানে একটা প্রাচীরের মতো সৃষ্টি করে মাঝখানে, উষ্ণ বায়ু শীতল বায়ুর মাঝখানে। এই জন্য একে সংঘর্ষ বৃষ্টিপাত হওয়া পড়ে। মেঘের মধ্যে খাদ ক্ষুদ্র হলে কোনো বরফ স্ফটিকার হয়ে লিপ্ত হয়ে ফুটায় ফুটায় পরিণত হয় এবং এই বড় ফুটাগুলি ভারী হয়ে নিচে ঝরে পড়ে। এটা তো আসলে ব্যাখ্যাই গেল। এবং এবার আছে এর একটু কিভাবে এই বৃষ্টিপাত সংঘটিত হয় তার একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, সেটা আমরা দেখি। এই পয়েন্টগুলো যদি মনে রাখো তাহলে আসলে লিখতে পারবে যে এই সংঘর্ষ বৃষ্টিপাতটা কিভাবে বায়ুর সংঘর্ষ হয়। কি বায়ু? শীতল উষ্ণ বায়ু একে অপরের সংস্পর্শে আসে। এই শীতল বায়ু এবং উষ্ণ বায়ু একে অপরের সংস্পর্শে আসে, তারপরে সেটা কি হয়, এখানে ঘনীভূত হয়। এই সংঘাতের ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। পরে এখানে উষ্ণ বায়ু উপরে উঠে যেতে ঘনীভূত হয়ে এখানে মেঘ তৈরি করে। কণাগুলোর একত্রীকরণ, যখন মেঘ তৈরি করা হয়ে গেল, মেঘের মধ্যে ছোট থাকা ছোট ছোট জলকণা বা বরফ স্ফটিক একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এইবার কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়ে এগুলো বড় হয়। বড় হলে এর পরবর্তী যে পর্যায়টা, সেটা মধ্যাকর্ষণের টানে পৃথিবীতে নেমে আসে, বৃষ্টিপাত ঘটায়, সেখানে বৃষ্টির সৃষ্টি হয়। তারপরে এই সংঘর্ষের ফলে ছোট ছোট কণা একত্রিত হয়ে বড় জলীয় বাষ্প ফোঁটা বা বড় বরফ স্ফটিকে পরিণত হয়। যখন এই ফোঁটাগুলো যথেষ্ট ভারী হয়ে যায় তখন অভিকর্ষের টানে তা মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে ঝরে পড়ে
যা বৃষ্টিপাত পড়ে, যা বৃষ্টিপাত নামে পরিচিত। এই সংঘর্ষ বৃষ্টিপাত তখন এইভাবে হয়ে থাকে। তাহলে প্রথমে বায়ুর সংঘর্ষ হয়, সেটা ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে মেঘ হয়, তারপরে কণাগুলোর একত্রীকরণ হয়, একত্রিত বড় হয়, তারপরে সেখানে মধ্য আকর্ষণের টানে, পরবর্তী বা অবকাশ টানে এটা পৃথিবীতে নেমে এসে বৃষ্টিপাত ঘটায়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে কৃষিকাজ, সেচ ব্যবস্থা, অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণে বৃষ্টির একটি বড় উৎস। জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য বৃষ্টির পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতটুকু যদি লিখতে পারো তাহলে তো আসলে 3 নম্বর পাওয়া কোনো ফ্যাক্টরই না, পূর্ণ 3 নম্বর পাওয়া যেতে পারে। এবার আসো, যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন আছে, উদ্দীপকে উল্লিখিত 1 নম্বর বৃষ্টিপাত সংগঠন প্রক্রিয়া। 1 নম্বর যে বৃষ্টিপাতটা আমরা বলছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সংঘটিত হয়, সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, এবং এটা একটা পরিচিত, প্রায় তোমরা জানো আর কি। উদ্দীপকগুলো 1 নম্বর বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত, যার ইংরেজিতে কনভেকশনাল রেইন বলা হয়। এটা নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে সংঘটিত হয়। যাই হোক, এইবার আমরা এর সংজ্ঞা বা কিভাবে সংগঠন প্রক্রিয়াটা আলোচনা করি। প্রথমে আসি, এই এখানে আরো একটা চিত্র দেওয়া আছে, দেখো চমৎকার একটা চিত্র দেওয়া আছে। এই সমুদ্র থেকে বৃষ্টি বৃষ্টি এখানে এখান থেকে উষ্ণ বায়ু আসছে, এখানে উষ্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হচ্ছে এবং সেখানে এসে বৃষ্টিপাত হচ্ছে। উষ্ণ আর্দ্র বায়ু পরীক্ষা ঊর্ধ্বগামী হলে বায়ুর সংস্পর্শে ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে প্রথমে মেঘ, পরে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এরকম বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলা হয় বা পরিচলন বৃষ্টিপাত বৃষ্টি বলা হয়। এখানে যে চিত্রটা দেওয়া আছে, জলীয় বাষ্পপূর্ণ সমুদ্র থেকে উষ্ণ হয়ে ঊর্ধ্বগামী হচ্ছে, আবার এদিক থেকে এখানে যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এই নিম্নচাপ যে ঊর্ধ্বগামী হচ্ছে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে ঘনীভূত হচ্ছে, ঘনীভবনের ফলে পরে জলকণাগুলো আরো ঘনীভূত হয়ে বড় আকার ধারণ করছে, পরবর্তীতে মধ্য আকর্ষণের টানে পৃথিবীতে নেমে আসছে, ভূপৃষ্ঠে নেমে আসছে। এই ধরনের বৃষ্টিপাতই মূলত পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত। এর কারণ হচ্ছে যে পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাতটা আসলে এইভাবে চলতে থাকে প্রক্রিয়াগুলো। অর্থাৎ এটা একটা ঘূর্ণায়মান, এখান থেকে যে আবার এই পাশে নেমে যায় বায়ু, বেয়ে নেমে এই পাশে চলে আসে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে মূলত পরিচালন প্রক্রিয়া বলা হয়। তো যাই হোক, আমরা ছবিটা দেখলাম, এরপরে আমরা আসি এই প্রক্রিয়া বিশ্লেষণ করতে করতে কিভাবে এই প্রক্রিয়াটা সংগঠিত হয় সেটা একটু ব্যাখ্যায় আসি। প্রথম হচ্ছে পৃষ্ঠ উত্তাপ। নিরক্ষীয় অঞ্চলে সূর্যকিরণ সর্বাধিক লম্ব পড়ে এবং স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি হয়। এখানকার ভূমি ও স্থলভাগ তীব্রভাবে উত্তপ্ত হয়, এখানে উত্তপ্ত হয়, এখানে উত্তপ্ত হয়। প্রথমে তাহলে পৃষ্ঠ উত্তাপ হতে হবে, সমুদ্র পৃষ্ঠ হোক আর স্থলভাগ হোক, তা পৃষ্ঠ উত্তাপ হতে হবে। বায়ু সঞ্চালন, উষ্ণায়ন এবং উত্তোলন। বায়ু ভূপৃষ্ঠের এই তীব্র উত্তাপের ফলে এর উপরের বাতাস উষ্ণ হয়, প্রসারিত হয়, হালকা হয়ে উপরে উঠে যায়। তখন কি হবে, এই বায়ুটা হালকা হয়, প্রসারিত হয়, এবং তখন এর উত্তোলনটা ঊর্ধ্বগামী হয়। শীতলীকরণ, ঘনীভবন, উপরে উঠে যেটা হয় শীতলীকরণ, মানে শীতল হয় এবং ঘনীভবন ঘটায়। উপরে ওঠার পর এই উষ্ণ আর্দ্র বায়ু শীতল হয় এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই যে মেঘ সৃষ্টি হয়ে গেল, তারপরে উপরে উঠে যে বৃষ্টিপাত, ঘনীভূত মেঘ থেকে জলীয় বাষ্প বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। তারপরে বৃষ্টিপাত রূপে এটা ভূপৃষ্ঠে পতিত হয়। মেঘ হওয়ার পরে আরো অনেক যে প্রক্রিয়া বললাম এখানে, জলীয় বাষ্পগুলো, জলীয় বাষ্প জল কণাগুলো বা বরফ কণাগুলো এখানে এসে একে অপরের পরের সঙ্গে মিলিত হয়ে কি হয়, বড় বড় আকার ধারণ করে। তার ভারত্ব আর নিজে ধরে রাখতে পারে না, মধ্যাকর্ষণ টানে এটা ভূপৃষ্ঠে নেমে আসে। এই যে প্রক্রিয়া, এটাই মূলত পরিচালন প্রক্রিয়ার বৃষ্টিপাত। এই পরীক্ষা নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে এই বৃষ্টিপাতটা চলতে থাকে। তাহলে যাই হোক, আমরা এখানে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত চলে আসছি। ঘ নম্বর প্রশ্ন, যাতে 4 নম্বর এতটুকু লিখলেই মনে হয় 4 4 নম্বর পাওয়া যাবে। তাহলে আমরা 1 2 3 4 এরকম মোট 10 নম্বর পাওয়া আসলে এখানে কোনো কঠিন ব্যাপার না, কিন্তু কনসেপশনটা ঠিক থাকতে হবে, উত্তরটা সঠিক হতে হবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি আবারও তোমাদেরকে ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।